নমস্কার বন্ধুরা, আয়ুষ্মান ভারতের কার্ড পাওয়ার জন্য আপনাদের এই ফর্মটি ফিল আপ করে জনকল্যাণ শিবিরে জমা করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফর্ম ফর নিউ এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল। জনকল্যাণ শিবির থেকে এই ফর্মটি সংগ্রহ করে ফিল আপ করে উপযুক্ত ডকুমেন্ট সহ জমা করলেই আপনি আয়ুষ্মান কার্ড পাবেন, যেখানে 5 লক্ষ টাকার পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। এই আয়ুষ্মান কার্ড পাওয়ার জন্য এই ফর্মটি কিভাবে সঠিক পদ্ধতিতে আপনি ফিল আপ করবেন, আজকের এই ভিডিওতে আপনাদের আমি বিস্তারিতভাবে দেখিয়ে দেব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। প্রথমেই এই ফর্মে ডান দিকেই যে দেখতে পাচ্ছেন ডেট লেখা আছে, এখানে প্রথমে আপনাকে ডেটটা দিয়ে দিতে হবে। ডেট, মান্থ আর ইয়ার পরপর আপনি বসিয়ে নেবেন। তারপর এইখানে যিনি আবেদন করছেন বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস, সেখানে প্রথমেই আধার নম্বরটা বসিয়ে নিতে হবে। তারপর অ্যাপ্লিক্যান্ট নেম, যিনি আবেদন করছেন তার নাম এখানে লিখে দিতে হবে। এবার তার রেশন কার্ড নম্বরটা এখানে বসিয়ে দিতে হবে। এবার রেশন কার্ড নম্বরটা বসিয়ে দেওয়ার পরে রেশন কার্ডের ক্যাটাগরি নির্বাচন করতে হবে। কোন ধরনের রেশন কার্ড, এওয়াই হয়ে থাকলে এওয়াই, এসপিএইচএইচ হয়ে থাকলে এসপিএইচএইচ, পিএইচএইচ হয়ে থাকলে পিএইচএইচ। এই যে চেক বক্সগুলো আছে, আপনার যে ধরনের রেশন কার্ড হবে তার উপর আপনি টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দিয়ে দেওয়ার পরে আছে দেখুন আধার লিঙ্কড মোবাইল নম্বর। আধার লিঙ্কড মোবাইল নম্বর অর্থাৎ আপনার আধারের সঙ্গে যে মোবাইল নম্বরটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরটাই আপনাকে এইখানে বসিয়ে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন জেন্ডার, এখান থেকে জেন্ডার নির্বাচন করতে হবে, মেল না ফিমেল না আদার্স, জেন্ডারটা এখান থেকে আপনারা নির্বাচন করে নেবেন। এবার আছে ডেট অফ বার্থ। কিভাবে আপনি ডেট অফ বার্থ লিখবেন, আপনার আধার কার্ডে থাকা ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন। আধার কার্ডে থাকা ডেট অফ বার্থটা পরপর এখানে আপনি ভালোভাবে বসিয়ে নেবেন। এরপর আপনাকে ফুল অ্যাড্রেস লিখতে বলা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এরপরেও যদি আপনাদের ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত এইগুলো লিখতে হবে, তবুও এইখানে কিন্তু আপনি আপনার পুরো অ্যাড্রেসটা লিখবেন। প্রথমে আপনি আপনার গ্রামের নাম লিখবেন, পোস্ট অফিস লিখবেন, থানা, জেলা এবং পিনকোড দিবেন। আর যদি আপনি ওয়ার্ড থেকে হয়ে থাকেন তাহলে আপনি আপনার ঠিকানা এখানে পুরোটাই লিখে দিবেন। তারপর আপনাকে আপনার জেলার নাম লিখতে হবে এইখানে ডিস্ট্রিক্টের জায়গায়। এবার আপনাকে ব্লক অথবা ইউএলবি দিয়ে দিতে হবে। তারপর আপনাকে গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ডের নাম এখানটায় লিখে দিতে হবে। তো এবার দেখুন ফর্মের বাকি অংশটা আপনাদের আমি দেখাচ্ছি। এবার আছে ফ্যামিলি হেড নেম, অর্থাৎ পরিবারের যিনি প্রধান তার নাম এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। এরপর টোটাল ফ্যামিলি মেম্বার্স, আপনার পরিবারে মোট কতজন মেম্বার আছে বা সদস্য আছে সেটা এখানে বসিয়ে দেবেন। ধরুন কারো ফ্যামিলিতে 4 জন সদস্য আছে, তাহলে এখানে 4 লিখলেই হবে। এবার এখানে প্যান নম্বরটা বসিয়ে নিতে হবে। তারপর দেখুন ইলেকটোরাল ডিটেল ইফ অ্যাবাভ 18 বছরের ঊর্ধ্বে হয়ে থাকলে তার কিন্তু ইলেকটোরাল ডিটেল দিতে হবে। প্রথমে ভোটার কার্ডের নম্বরটা এখানে বসিয়ে দিতে হবে, এপিক নাম্বার বলে লেখা আছে। তারপর এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি নাম্বার, অর্থাৎ আপনার বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা এখানে বসিয়ে নিতে হবে। তারপর পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার বসাতে হবে। আপনারা যারা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করেছিলেন তারা নিশ্চয়ই জানেন সেখানে পার্ট নাম্বার এবং সিরিয়াল নম্বর দিতে হয়েছিল। তো আপনি ভোটার্স পোর্টাল থেকে পার্ট নম্বর, সিরিয়াল নম্বর বের করে নিয়ে বসিয়ে নিতে পারবেন। একই সঙ্গে দেখুন এবার আপনাকে স্বাস্থ্যসাথী ডিটেলস দিতে বলেছে। যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে তার ইউআরএন নম্বরটা এখানে বসিয়ে নেবেন। 17 ডিজিট ইউআরএন নম্বর আপনাকে এই ঘরগুলোতে বসিয়ে নিতে হবে। এবার দেখুন এলিজিবিলিটি প্যারামিটার্সে কি আছে, প্রথমে আছে ফর রুরাল, অর্থাৎ গ্রামীণ এলাকার জন্য দেওয়া আছে এলিজিবিলিটি প্যারামিটার্স। তারপর শহরের জন্যও কিন্তু দেওয়া আছে, সেটাও আপনাদের দেখাবো। তবে প্রথমে আমরা গ্রামের তথ্যগুলো এখানে পূরণ করব। প্রথমেই বলা হয়েছে অনলি ওয়ান রুম উইথ কাচ্চা ওয়ালস অ্যান্ড কাচ্চা রুফ, অর্থাৎ আপনার বাড়িতে কেবলমাত্র একটি রুম আছে, তার আবার কাঁচা দেওয়াল এবং কাঁচা ছাদ, অর্থাৎ মাটির বাড়ি, তার দেওয়ালও মাটির, ছাদও মাটির। এমনটা যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হয়ে থাকলে আপনি নো করবেন। এবার দেখুন তারপরে লেখা আছে নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ 16 to 59, 16 থেকে 59 বছরের কোনো প্রাপ্তবয়স্ক সদস্য আপনার পরিবারে নেই। এমনটা যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে আপনি নো করবেন। একই সঙ্গে বলা হয়েছে ফিমেল হেডেড হাউসহোল্ড, মানে মহিলা বাড়ির প্রধান, উইথ নো অ্যাডাল্ট মেল মেম্বার বিটুইন এজ 16 to 59, 16 থেকে 59 বছর পর্যন্ত কোনো পুরুষ প্রাপ্তবয়স্ক আপনার পরিবারে নেই এবং ফ্যামিলির প্রধান মেয়ে। এমনটা হয়ে থাকলে আপনি এখানে ইয়েস করবেন, না হলে কিন্তু নো করবেন। এবার আছে ডিসেবলড মেম্বার অ্যান্ড নো এবল বডিড
অ্যাডাল্ট মেম্বার এমনটা যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এসসি এসটি হাউসহোল্ড হয়ে থাকলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপর ল্যান্ডলেস হাউসহোল্ড অর্থাৎ ভূমিহীন, যদি ভূমিহীন হয়ে থাকেন বলা হয়েছে ডেরিভিং মেজর পার্ট অফ দেয়ার ইনকাম ফ্রম ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার, অর্থাৎ আপনারা শ্রমিক হিসাবে কাজ করে আপনাদের সংসার চালান, যদি এমনটা হয়ে থাকে এবং আপনাদের ভূমি নেই তাহলে ইয়েস করবেন, না হলে আপনি নো করবেন। জমি থাকলে কিন্তু আপনাকে নো করতে হবে। এবার আছে ডেস্টিটিউট অথবা লিভিং অন আলমস, অর্থাৎ ভিক্ষাবৃত্তি করে আপনারা সংসার চালান, এমনটা যদি হয়ে থাকে তাহলে এখানে ইয়েস, না হলে নো করতে হবে। এবার আছে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার ফ্যামিলিজ অর্থাৎ মেথর পরিবার, মেথর পরিবার হয়ে থাকলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপর প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপস, অর্থাৎ যদি আপনারা আদিম কোনো ট্রাইবাল বা উপজাতি হয়ে থাকেন তাহলে এখানে আপনি ইয়েস করবেন, না হলে নো করবেন। পরে দেখুন আছে লিগ্যালি রিলিজড বন্ডেড লেবার, যদি আপনি বন্ডেড লেবার হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, না হলে আপনি নো করবেন। এবার আছে দেখুন আরবান অর্থাৎ শহরে এলাকার জন্য এই অংশটা ফিল করতে হবে, আর আগেরটা যেটা দেখালাম সেটা গ্রামীণ এলাকার জন্য। এখানে দেখুন আছে প্রথমে র্যাগ পিকার্স অর্থাৎ কাগজ কুড়ুনি যাদেরকে আমরা বলে থাকি, সেই র্যাগ পিকার্স যদি হয়ে থাকে ইয়েস, না হলে নো। বেগার ভিক্ষুক যদি হয়ে থাকেন তাহলে ইয়েস, না হলে নো। ডোমেস্টিক ওয়ার্কার্স অর্থাৎ গৃহকর্মী, তারা ইয়েস করবেন, না হলে নো করবেন। স্ট্রিট ভেন্ডর বা কোবলার, হকার বা আদার সার্ভিস প্রোভাইডার ওয়ার্কিং অন স্ট্রিট, অর্থাৎ এই ধরনের যারা রাস্তাতে কাজ করেন তাদের জন্য এই কলামগুলো আছে, যদি এমনটা হয়ে থাকে ইয়েস করবেন, না হলে নো করবেন। এবার আছে কনস্ট্রাকশন ওয়ার্কার্স, অর্থাৎ যারা কোনো নির্মাণ কাজের সঙ্গে যুক্ত, প্লাম্বার, ম্যাসন, লেবার, পেইন্টার, ওয়েল্ডার, সিকিউরিটি গার্ড, কুলি অ্যান্ড আদার হেডলোড ওয়ার্কার, এমনটা যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে কিন্তু নো করবেন। এগুলোর মধ্যে যে কোনো একটা হলে ইয়েস করতে হবে। এবার আছে সুইপার কিংবা স্যানিটেশন ওয়ার্কার বা মালি, আপনারা যদি এইগুলোর মধ্যে পড়েন তাহলে ইয়েস করবেন, না হলে আপনাকে নো করতে হবে। এবার আছে হোম বেসড ওয়ার্কার বা আর্টিসান বা হ্যান্ডিক্রাফটস ওয়ার্কার, তারপর আছে টেলর, এইগুলোর মধ্যে আপনি পড়ে থাকলে ইয়েস করবেন, না হলে নো করবেন। ট্রান্সপোর্ট ওয়ার্কার, এর মধ্যে যেমন ড্রাইভার, কন্ডাক্টর, হেল্পার টু ড্রাইভার্স অ্যান্ড কন্ডাক্টরস, কাঠ পুলার, রিক্সা পুলার, এদের মধ্যে কেউ যদি আপনি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে আপনাকে নো করতে হবে। এবার শপ ওয়ার্কার, অ্যাসিস্ট্যান্ট, পিয়ন ইন স্মল এস্টাবলিশমেন্ট, হেল্পার, ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ডেন্ট, ওয়েটার, এগুলোর মধ্যে যদি কোনোটা হয়ে থাকেন তাহলে আপনি ইয়েস করবেন, না হলে নো করবেন। এবার দেখুন ইলেকট্রিশিয়ান বা মেকানিক বা অ্যাসেম্বলার বা রিপেয়ার ওয়ার্কার, এমনটা হয়ে থাকলে ইয়েস, না হলে নো করতে হবে। ওয়াশারম্যান কিংবা চৌকিদার যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এবার আছে অ্যাডিশনাল ইনফরমেশান, এখানে অ্যাডিশনাল ইনফরমেশানগুলো দিতে হবে। কি কি? প্রথমে আছে 70-এর ঊর্ধ্বে এজ আছে কি না, যদি 70-এর ঊর্ধ্বে এজ হয়ে থাকে তাহলে আপনাকে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। নান অফ ফ্যামিলি মেম্বার্স আর আশা, AWW বা AWH, আপনার পরিবারের কেউই আশাকর্মী কিংবা AWW কিংবা AWH নেই, এমনটা যদি হয়ে থাকে তাহলে ইয়েস, না হলে নো করবেন। এবার আছে এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক, এখানে কি কি দেওয়া আছে সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে প্রথমে যেটা দেওয়া আছে ফ্যামিলি ইনকাম, আপনাকে আপনাদের পরিবারের ইনকাম সম্পর্কিত তথ্য দিতে হবে। ফ্যামিলি ইনকাম যদি 8 লাখের বেশি হয়ে থাকে প্রত্যেক বছর তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। আবার এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দেয় কিনা, যদি ইনকাম ট্যাক্স দেয় তাহলে ইয়েস, না হলে কিন্তু নো করতে হবে। ফাউন্ড ইন ASDD লিস্ট ফর SIR BLA 2026 পোল, এমনটা হয়ে থাকলে আপনি ইয়েস করবেন, না হলে আপনাকে নো করতে হবে। এবার আছে পেন্ডিং আন্ডার SIR অ্যাপিলেট ট্রাইব্যুনাল, অ্যাপিলেট ট্রাইব্যুনালে SIR এর ক্ষেত্রে আপনার যদি পেন্ডিং থেকে থাকে তাহলে আপনি ইয়েস করবেন, না হলে আপনি নো করবেন। এবার আছে পেন্ডিং CAA অ্যাপ্লিকেশান, CAA অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে যদি পেন্ডিং থাকে তাহলে ইয়েস, না হলে নো। এবার আছে বেনিফিশিয়ারি নেম ডিটেক্টেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, এমনটা হয়ে থাকলে আপনি ইয়েস করবেন, আর যদি না হয়ে থাকে নো করবেন। এবার আছে ডিক্লারেশন, আপনাকে কিন্তু ডিক্লারেশন দিতে হবে, তার জন্য এই অংশটা আপনি ভালোভাবে পড়ে নেবেন। এখানে লেখা আছে আপনার দেওয়া সমস্ত তথ্য আপনার জ্ঞান মতো ঠিক, যদি কোনো ভুল হয়ে থাকে আপনি সুবিধা থেকে বঞ্চিত হবেন এবং সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই মর্মে আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন এই চেকবক্সে। তারপর এখানে আপনার সিগনেচার কিংবা
বুড়ো আঙুলের ছাপ দিয়ে দিতে হবে। যারা সিগনেচার করতে জানেন না তারা বুড়ো আঙুলের ছাপ দিয়ে দেবেন। তারপর এখানে রিসিপ্ট আপনাকে যেটা দেওয়া হবে সেখানে আধার নম্বর যদি আপনাকে লিখতে বলে লিখে দিবেন, অ্যাপ্লিক্যান্ট নেম, রেশন কার্ড নম্বর, জেন্ডারটা এখান থেকে নির্বাচন করে নিতে হবে, তারপর ডেট অফ বার্থ বসিয়ে নিতে হবে এবং কোন ডেটে ফর্মটা জমা করছেন সেই ডেটটা বসিয়ে নিতে হবে। আপনি এটা ফিল করে দিলে আপনাকে কিন্তু এই রিসিপ্ট কপিটা দেওয়া হবে। এই ফর্মের আরেকটা অংশ এখানে আছে, এইগুলো কিন্তু আপনাকে ফিল করতে হবে না, ফর অফিস ইউজ অনলি লেখা আছে। তবে এই নিচের দিকের আরেকটা অংশ আছে, এখানে বলা হয়েছে ফর বেনিফিশিয়ারি এজড 70 অ্যাবাভ, মানে 70 ইয়ার্সের ঊর্ধ্বে বা 70 বছরের ঊর্ধ্বে যদি কেউ হয়ে থাকেন তাহলে এই ফর্মটি ফিল করবেন। এখানে কি বলা হয়েছে ফর্মে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই ফর্মে বলা হয়েছে প্রথমে ডেট দিতে হবে, তারপর আধার নম্বর দিতে হবে, তারপর আবেদনকারীর নাম, রেশন কার্ড নম্বর দিতে হবে। ওই ফর্মটি আপনি যেভাবে ফিল করেছিলেন ঠিক একইভাবে তথ্যগুলো এখানে দিতে হচ্ছে, তবে এটা 70-এর ঊর্ধ্বে যদি কেউ আবেদন করে থাকেন তাদের জন্য। তারপর রেশন কার্ডের ক্যাটাগরি এই ঘরগুলোতে দিয়ে দিতে হবে। এবার আধার নম্বর যেটা মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক আছে সেটা দিয়ে দিতে হবে। তারপর আপনাকে জেন্ডার এখান থেকে নির্বাচন করে নিতে হবে। এবার ডেট অফ বার্থটা বসিয়ে নিতে হবে আধার দেখে দেখে। ফুল অ্যাড্রেস এখানে আপনাকে ফিল করতে হবে। ফুল অ্যাড্রেসের পরে ডিস্ট্রিক্ট আছে, ব্লক আছে, গ্রাম পঞ্চায়েত আছে। একইভাবে যেই রকম আপনি ওই ফর্মটা ফিল করেছিলেন ওইভাবেই কিন্তু ফ্যামিলি হেডের নাম, টোটাল ফ্যামিলি মেম্বার, প্যান নম্বর, এপিক নম্বর, তারপর অ্যাসেম্বলি নাম্বার, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, এই সব কিছুই তথ্য আপনাকে দিয়ে দিতে হবে। এইগুলো দেওয়ার পর এই রিসিপ্টটা কিন্তু আপনাদের দেওয়া হবে। এবং এখানে ক্রাইটেরিয়া চেকের ক্ষেত্রে 3টে জিনিস আছে মাত্র, সিএতে অ্যাপ্লাই করেছেন কিনা, এসআইআর ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন কিনা, বা এসএসডিডি লিস্ট ফর এসআইআর অথবা বিএলএ 2026 পোল, এটাও যদি হয়ে থাকে তাহলে এখান থেকে এই চেকবক্সগুলোতে ইয়েস অথবা নো করবেন। তারপর ডিক্লারেশনে এই চেকবক্সে চেক করে নেবেন এবং সিগনেচার অথবা আপনি আঙুলের ছাপ দিয়ে দেবেন। এবার এই অংশটাও আপনাকে ফিল করতে হবে না, এটাও অফিসের ব্যবহারের জন্য। এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম এই ফর্মটি বা আয়ুষ্মান ভারতের জন্য আপনি ফর্মটি কিভাবে ফিল করবেন। এবার এর সাথে কোন কোন ডকুমেন্টস দিতে হবে দেখুন। আমরা ফর্মে যেটা দেখতে পেয়েছি, ফর্মে যে অংশগুলো পূরণ করছি সেইগুলোই কিন্তু অ্যাকচুয়ালি ডকুমেন্টস, সেইগুলোরই দিতে হবে। যেমন ধরুন আপনাকে আপনার আধার জেরক্স দিতে হবে এবং আপনাকে আপনার ভোটার কার্ডের জেরক্স দিতে হবে, সেই সঙ্গে আপনাকে রেশন কার্ডের জেরক্স দিতে হবে এবং স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর যদি আপনি দিয়ে থাকেন, আপনার স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে, স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স আপনি অবশ্যই প্রোভাইড করবেন। আর যদি কাস্ট থেকে হয়ে থাকেন তাহলে কাস্ট সার্টিফিকেট অবশ্যই আপনি দিবেন। এই ইনফরমেশানগুলো বা এই ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে এবং ফর্মটি সঠিকভাবে ফিল করে জনকল্যাণ শিবিরে জমা করলেই আপনি আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন, যেখানে সারা ভারতবর্ষে আপনি 5 লক্ষ টাকার পর্যন্ত চিকিৎসার সুবিধা পাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে একটি লাইক করে উৎসাহিত করবেন। এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।